প্রশ্নটা শুনে সোহাগের চোখ দুটো ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। সে ধীরে ধীরে দোলনায় বসে মাথাটা দোলনার পেছনে ঠেকিয়ে আকাশের দিকে তাকালো। পূর্ণিমার গোল চাঁদটা আজও ঠিক আগের মতোই উজ্জ্বল, অথচ সেই আলোয় দাঁড়িয়ে থাকা মানুষটার জীবনটা কতটা বদলে গেছে তা শুধু সেই জানে। বেশ কিছুক্ষণ কোনো কথা বলল না সে, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। বিয়ের প্রায় ১.৫ বছরের মাথায় জানতে পারলাম রিপ্তি মা হতে চলেছে। কথাটা বলতে অজান্তেই তার ঠোঁটে এক এক ফোঁটা হাসি ফুটে উঠল। সেদিনের খুশিটা ভাষায় বোঝাতে পারবো না। রিপ্তি তো আনন্দে সারা রাত ঘুমাতেই পারেনি। কখন ছোট ছোট জামা কিনবে, বাচ্চার নাম কী হবে, ছেলে হলে কেমন হবে, মেয়ে হলে কেমন হবে, এসব নিয়ে সারাক্ষণ গল্প করতো। মাঝে মাঝে রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে আমাকে জড়িয়ে বলতো, শোনো, একটা নাম পেয়েছি। আমি বিরক্ত হওয়ার ভান করতাম, তাও হেসে গড়িয়ে পড়তো। স্মৃতির মাঝে হারিয়ে গিয়ে মৃদু হেসে ফেলল সোহাগ। আমাদের খুব বড় কোনো সংসার ছিল না, কিন্তু খুব সুখী ছিলাম আমরা। মনে হতো আল্লাহ যেন আমার ভাগ্যে পৃথিবীর সবটুকু শান্তি লিখে দিয়েছেন। কথাটা বলতে বলতেই হুট করে হাসিটা যেন ধীরে ধীরে মিলিয়ে গিয়ে কণ্ঠটা আবার ভারী হয়ে উঠল। তারপর এলো সেই দিন। আমি জবের জন্য ছুটছিলাম। এক জায়গায় একটা ইন্টারভিউ ছিল, সেখানে ব্যস্ত ছিলাম। আমাকে কল করে জানানো হলো ওর পেন উঠেছে, তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা বলেছিলেন সব ঠিক আছে। আমিও নিশ্চিত ছিলাম। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছিলাম কখন আমার সন্তানকে প্রথমবার কোলে নেব। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সোহাগের বুক থেকে। প্রায় ৩-৪ ঘন্টা সময় পেরিয়ে যাওয়ার পর নার্স এসে আমার হাতে একটা ছোট্ট রনিকে তুলে দিল। বলল, অভিনন্দন, আপনার ছেলে হয়েছে। খুশি হয়েছিলাম খুব। কতক্ষণ যে ওই ছোট্ট রনির মুখের দিকে তাকিয়েছিলাম খেয়ালই নেই। তখন বুঝতেই পারিনি আমার জীবনের সবচেয়ে বড় সুখের সঙ্গে সবচেয়ে বড় দুঃখটাও দরজার উপাশে দাঁড়িয়ে আছে। চোখের কোণে জমে থাকা জল আর আটকে রাখতে পারল না সোহাগ। আমি রনিকে নোমানের কোলে দিয়ে রিপ্তির কথা জিজ্ঞেস করতে ডাক্তার বললেন, অনেক চেষ্টা করেও রিপ্তিকে বাঁচানো যায়নি। রনিকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে রিপ্তির নিচের চিরদিনের জন্য চোখ বন্ধ করে ফেলল। আর কিছু বলতে পারল না সে। দুজনের মাঝখানে আবারও নেমে এলো গভীর নীরবতা। নমি ধীরে ধীরে মাথা নিচু করলো। বুকের ভেতরটা কেমন যেন চেপে ধরলো অদৃশ্য এক ভার। এই মুহূর্তে তার মনে হলো পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ হয়তো কান্না নয়, বরং এমন কিছু নীরবতা যেখানে একজন মানুষ নিজের পুরো জীবনটা হারিয়ে বসে থাকে। পূর্ণিমার আলো নিঃশব্দে ছড়িয়ে রইল দুজনের ওপর। কেউ আর কথা বলল না, শুধু রাত এগিয়ে চলো নিজের ছন্দে। কিছুক্ষণ আগেও যে জায়গাটা হাসি আর ঠাট্টায় মুখর ছিল, সেখানে এখন শুধু পূর্ণিমার নরম আলো, শীতল বাতাস আর দুজন মানুষের নীরব উপস্থিতি। দূরে কোথাও রাত জাগায় একটি পাখি ডেকে উঠল। চারপাশে ছড়িয়ে থাকা টবে লাগানো রজনীগন্ধা আর বেলি ফুলের মিষ্টি গন্ধ বাতাসে ভেসে এসে মুহূর্তটাকে আরও শান্ত করে তুলল। অনেকক্ষণ চুপ থাকার পর নমি ধীরস্বরে জিজ্ঞেস করলো, রনিকে কি ওর মা একবারের জন্য দেখতে পায়নি? প্রশ্নটা শুনে সোহাগের ঠোঁটে একটুখানি বিষণ্ণ হাসি ফুটল। চোখ দুটো দূরের অন্ধকারে স্থির রেখে বলল, না, ডাক্তাররা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছার কাছেই তো কেউ জিততে পারে না। শেষ কথাটুকু বলতে গিয়ে গলাটা ভারী হয়ে এলো তার। কিছুক্ষণ থেমে আবার বলল, অনেকদিন রনির মুখের দিকেও তাকাতে পারতাম না। মনে হতো ওকে দেখলে রিপ্তির শেষ মুহূর্তটা চোখের সামনে ভেসে উঠছে। নিজের ছেলেকে যেন বুক ভরে আদর করতে পারতাম না। পরে বাবা আমাকে ধীরে ধীরে বুঝিয়েছে, রনি শুধু আমার ছেলে না, ও তো রিপ্তিরও শেষ স্মৃতি। ওকে এড়িয়ে চলা মানে রিপ্তির শেষ উপহারটুকুকেও দূরে ঠেলে দেওয়া। যার জন্য রিপ্তি চলে গেছে তাকে কিভাবে দূরে রেখেছি আমি। সেদিন বাবার কথাটা যেন মাথায় আটকে গেছিল আমার, আর তখন থেকে নিজেকে বদলানোর চেষ্টা করেছি। এরপর কি হলো? একা একটা বাচ্চাকে মানুষ করা তো সহজ কথা নয়। কিভাবে কি করলেন পরে? সোহাগ মাথা নেড়ে মৃদু হেসে সম্মতি জানালো। সত্যি সহজ ছিল না, তবে আল্লাহ সহজ করে দিয়েছেন। বাবা মা ভাই সবাই সবসময় পাশে ছিল আমার। দুদিন তো আমাদের বাসায় ছিলেন, দেখেছেনই তো ওদের, তাই খুব একটা কঠিন মনে হয়নি। সত্যি বলতে কি, রনি আমাকে বাঁচিয়ে রেখেছে। ও না থাকলে হয়তো আজ আমি এমনভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না। কথাগুলো বলে সে চুপ করে গেল। আবারও নীরবতা নেমে এলো দুজনের মাঝে। কয়েক মুহূর্ত পর নিজেই দীর্ঘশ্বাস ফেলে প্রসঙ্গটা বদলে দিল সোহাগ। নিজের কথা বলতে কেমন যেন খারাপ লাগছে, তাই নিজের কষ্টটা আড়াল করতেই নমিকে উল্টো প্রশ্ন করলো সে। আবার এসব বাদ দাও, খারাপ লাগছে এসব মনে হতেই। তাই আর কথা বাড়াতে চাচ্ছি না। তুমি তোমার কথা বলো, তোমার জীবন কেমন চলছে?
ও চলছে একরকম একঘেয়ে জীবন, যেমনটা হয় তেমনই আর কি। সোহাগ অনেকক্ষণ থেকে নমির বিষয়ে কিছু জানতে চাইছে, কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই বুঝে উঠতে পারছে না। যদিও শাহাদাতের মুখে সবটা শোনা হয়েছে, তবুও নমির থেকে শুনতে ইচ্ছে হচ্ছে। তাই একটু ইতস্তত করে বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি?" "হুম, করুন।" "আমি শেহাজাদের কাছে শুনেছিলাম তুমি নাকি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলে, ডাক্তার হওয়ার খুব ইচ্ছে ছিল। তাহলে হঠাৎ কী হলো যে পড়াশোনা ছাড়লে?" প্রশ্নটা শুনে নমির চোখের গভীরে হঠাৎই পুরনো এক স্বপ্নের ছায়া ভেসে উঠল। একটা মলিন হাসি ফুটল তার ঠোঁটে। শুধু ইচ্ছে ছিল না, স্বপ্ন ছিল। ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম। বাবা খুব করে চাইতেন তার বড় মেয়েটা একদিন সাদা অ্যাপ্রন গায়ে চড়িয়ে স্টেথোস্কোপ হাতে দাঁড়াবে, মজা করে বলবে, "আমি হব আমার ডাক্তার মেয়ের প্রথম পেশেন্ট।" আমিও বিশ্বাস করতাম একদিন বাবার সেই ইচ্ছেটা পূরণ করব। কিন্তু সব স্বপ্ন তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ডানা মেলতে পারে না। কিছু স্বপ্ন থাকে শুধু হৃদয়ের গভীরে লুকিয়ে লুকিয়ে থাকা অপূর্ণ গল্প হয়ে। আমারও তেমনই। উত্তরটা ছিল ছোট্ট, কিন্তু তার ভিতরে লুকিয়ে ছিল অগণিত না বলা গল্প। সোহাগ কিছুক্ষণ ইতস্তত করল, তারপর অনেকটা সাবধানে বলল, "তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা ব্যক্তিগত প্রশ্ন করি?" নমি শান্ত দৃষ্টিতে তাকালো। "করুন।" সোহাগ ধীরে ধীরে বলল, "শেহাজাদের মুখে শুনেছি তোমাদের লাভ ম্যারেজ ছিল। তাহলে পড়াশোনা আর এইগুলো না কেন? তোমার হাজব্যান্ড চাইলেই তো তোমাকে পড়াতে পারতো। আর আরেকটা জিনিস খেয়াল করেছি, নিধির বাবা থাকা সত্ত্বেও সংসারের প্রায় সব দায়িত্ব তোমাকেই সামলাতে দেখি। এসব কেন? তোমার হাজব্যান্ড কি তোমার দায়িত্ব নিতে চায় না?" পূর্ণিমার গোলচাঁদটা যেন আজ অদ্ভুত রকমের উজ্জ্বল আলো ধারণ করেছে। সেই আলো নমের মুখের উপর পড়ে মুখটা আরও সুন্দর লাগলেও চোখের ভেতরে গভীর ক্লান্তিটা ঢাকতে পারল না সে। নিজেও ধীরে ধীরে এগিয়ে গিয়ে সোহাগের পাশে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসে পড়ল। "জানেন, কোথায় যেন একটা শুনেছিলাম, অতি সুন্দরী নাকি না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। আমার জীবনটা বোধহয় তেমনই। খুব সুন্দর একটা সংসারের স্বপ্ন নিয়ে তার হাত ধরেছিলাম। ভেবেছিলাম ভালোবাসা থাকলে সব বাধা একদিন না একদিন পেরিয়ে যাওয়া যায়, কিন্তু একটা কথা ভুলে গিয়েছিলাম।" একটু থেমে দীর্ঘ নিঃশ্বাস ফেলল নমি। সবাই চাইলে সব কিছু পায় না, আল্লাহ সবার কপালে একরকম করে লেখেন না। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু মেনে নেওয়ার ক্লান্তি। বিয়ে শুরুতে ভাবতাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, মানুষটা হয়তো একদিন আমাকে বুঝবে, আমিও ওকে বুঝতে শিখব। একটা সময় পর নিশ্চয়ই সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সময় যত গিয়েছে ততই বুঝেছি, শুধু একজন মানুষ চেষ্টা করলে সংসার টেকে না। একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে দুজনেরই সমান ইচ্ছে, সমান দায়বদ্ধতা আর সমান সততা লাগে। কথাগুলো বলতে বলতে তার ঠোঁটের কোণের হাসিটা মিলিয়ে গেল। চোখ দুটো স্থির হয়ে রইল দূরের আকাশে। খুব শান্ত অথচ বুক কাঁপিয়ে দেওয়া স্বরে বলল, "তবে তাকে পাইনি বলে আমার দুঃখ নেই। মানুষ তো সবসময় নিজের চাওয়া মানুষটিকে পায় না, সেটা মেনে নেওয়া যায়।" একটু থামল নমি, তারপর নিঃশব্দে উচ্চারণ করল, "আমার কষ্টটা হচ্ছে অন্য জায়গায়। আমি আমার অনুভূতির মূল্য খুঁজছিলাম একজন প্রতারকের কাছে, যে ভালোবাসার যোগ্যই ছিল না, তার কাছে ভালোবাসার স্বীকৃতি চেয়েছিলাম। এই ভুলটার জন্য আজও নিজের ওপর অভিমান হয়।" চারপাশ আবারও নিস্তব্ধ হয়ে গেল। সোহাগ কোনো মন্তব্য করল না। এমন কিছু যন্ত্রণা থাকে যেগুলোর উত্তরে সান্ত্বনার ভাষা খুঁজে পাওয়া যায় না, শুধু নীরবে পাশে থাকা যায়। আর সেই মুহূর্তে সোহাগ ঠিক সেটাই করল। চুপচাপ দাঁড়িয়ে রইল, নমির না বলা কষ্টগুলোর প্রতি নীরব সম্মান জানিয়ে। ছাদের উপর নেমে আসা নীরবতাটা যেন আরও গভীর হয়ে উঠল। নমি কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে ধীরস্বরে বলল, "রায়হান কখনো আমাকে পড়াশোনা করতে নিষেধ করেনি, কিন্তু উৎসাহ দেয়নি। সংসার, দায়িত্ব মানিয়ে নেওয়া, এগুলোর ভিড়ে একসময় নিজের স্বপ্নটাই হারিয়ে ফেলেছিলাম।" একটু থেমে ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটিয়ে আবার বলল, "তবে এখন আবার পড়াশোনা শুরু করব, নতুন করে সব কিছু গুছিয়ে নেব। আর কারোর জন্য নয়, এবার নিজের জন্য কিছু করতে চাই।" কথাটা শুনে সোহাগের চোখে সত্যিকারের প্রশংসার ঝিলিক দেখা দিল। খুব ভালো সিদ্ধান্ত। নিজের স্বপ্নকে আর ফেলে রাখবে না, এটা তো ভালো। তবে নিধির বাবা কি আবার পড়তে দেবে? না মানে, যেহেতু বললে এতদিন উৎসাহ দেননি, তাই জিজ্ঞেস করলাম। প্রশ্নটা শুনে নমির ঠোঁটের কোণের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। মুখটা আবারও শান্ত হয়ে উঠল। কয়েক সেকেন্ড চুপ থেকে খুব স্বাভাবিক গলায় বলল, "না, তার আর দরকার হবে না। ওর অনুমতি লাগবে না, আর সেই পথটাই আর নেই।" সোহাগ ভ্রু কুঁচকে তাকালো। "নেই মানে? তাহলে পড়াশোনা করবেন কিভাবে?"
নমি এবার সোহাগের দিকে তাকালো। ওর চোখে জল নেই, অভিযোগ নেই, শুধু একরাশ ক্লান্তি। সে সেসব লুকানোর চেষ্টা করে ধীরে ধীরে বলল, কারণ আজ আইনিভাবেই আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি আর ওর স্ত্রী নই। কথাটা শুনে সোহাগের বুকের ভেতরটায় যেন কেউ হঠাৎ করে জোরে আঘাত করলো। সে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল নমের দিকে। আমি আর ওর স্ত্রী নই, কথাটা যেন নিজের ভিতরে বারবার প্রতিধ্বনি হতে লাগলো। বিষয়ে কথা বলতেই পারল না কতক্ষণ। কি বলছে মেয়েটা? ডিভোর্স হয়ে গেছে মানে? আর এটা এত সহজে বলছে কিভাবে ও? কতক্ষণ চুপ থেকে অবিশ্বাসে ভরা কণ্ঠে প্রশ্ন করল সোহাগ। কি কি বললেন? ডিভোর্স হয়ে গেছে মানে? নবী মুচকি হাসলো সোহাগের এমন অবস্থা দেখে। তারপর শান্ত স্বরে উত্তর দিল, ডিভোর্স হয়েছে মানে হয়েছে। যা শুনছেন সেটাই বলছি আমি। একটু থেমে ধীরে ধীরে বলতে শুরু করলো, যেদিন আমি ওর হাত ধরে চলে গেছিলাম সেদিন মনে হয়েছে আমি ছাড়া কেউ নেই ওর জীবনে, কাউকে দেখায়ওনি কখনো। কিন্তু যখন নিধি পেটে এলো তখন থেকে ওর আসল রূপ দেখেছি আমি। আমি নিজে ওকে অসংখ্য নারীর সঙ্গে দেখেছি। সত্যি বলতে ও কোনো দিন আমাকে ভালোবাসেনি। ভালোবেসেছিল আমার বাবার সম্পত্তি আর আমার ভাইয়ের পরিচয়কে। হয়তো ভেবেছিল বিয়ের পর অনেক কিছু পাবে, কিন্তু বাবা যখন সব সম্পর্ক আর সাহায্য বন্ধ করে দিলেন তখন থেকেই ওর হিংস্র চেহারাটা সামনে এসেছে আমার। দীর্ঘশ্বাস ফেলল সে। কতবার যে মার খেয়েছে ওর হাতে, কত রাত যে খাবারের পাতে পানি ফেলেছে তার হিসেব নেই। ঘর ভাড়া দিত না, তার জন্য লোকজনের কত কথা যে শুনেছি তার ইয়ত্তা নেই। শুধুমাত্র ঘর ভাড়ার জন্য আমাকে এক রাতের জন্য ভাড়া থাকতে বলেছে মানুষ। ভাবতে পারছেন কতটা আঘাত পেয়েছিলাম আমি? কিন্তু সেদিনও ওই মানুষটা আমার কথা ভাবেনি। তারপর ভেবেছিলাম একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, মানুষটা বদলাবে, সংসারটা হয়তো টিকে যাবে। ও কাজ করছে না তো কি হয়েছে, আমি করে ঘর ভাড়া মিটিয়ে দেই, একটু অভাব কমলে সব ঠিক হবে। তাই নিজেও কাজ নিলাম। একটু থেমে আবার বলল নমি, কিন্তু কিছু মানুষ থাকে যাদের আপনি হাজার চেষ্টা করলেও কখনো ঠিক করতে পারবেন না। রায়হানও ঠিক তেমনই। ওর জন্য এত কিছু করেও ওকে আমার দিকে ফেরাতে পারিনি আমি। তবু চুপ করেছিলাম, কিন্তু নোমান যেদিন ভিডিওটা পাঠালো সেদিন আর নিজেকে আটকে রাখতে পারিনি। শোক হঠাৎই কপাল কুঁচকে বলল, 1 মিনিট, নোমান মানে কোন নোমান? আর কিসের ভিডিও? আপনার ভাই নোমান। নমি ধীরে ধীরে সব খুলে বলতে লাগলো। ও হাতের ঝিল রায়হানকে একটা মেয়ের সঙ্গে দেখে রাগের মাথায় ওকে আঘাত করেছিল। পরে সন্দেহ হওয়ায় ওদের অনুসরণ করে। তারপর সেই মেয়ের বাসায় গিয়ে ওদের খুব আপত্তিকর অবস্থায় দেখে, আর সেদিনই সব কিছু ভিডিও করে আমাকে পাঠিয়ে দেয়। এবার নমির গলাটা একটু কেঁপে উঠল, তবুও কান্না এলো না। বিশ্বাস করুন, সেদিন মনে হয়েছিল আল্লাহ যদি আমাকে তখনই তুলে নিতেন। যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছি তার পাশে অন্য একজন নারী তার বিছানায় অন্য কাউকে নিয়ে। আর বলতে পারল না সে। গলাটা কেমন ভারী হয়ে এলো। ভাবতে পারছেন তখন আমার ভেতরটা কেমন হয়েছিল? ভালোবাসি ওকে, সেখানে কিভাবে অন্য নারীর সাথে ওকে মানবো বলুন তো? তাই সেদিনই আমি ওকে ডিভোর্স দেই। কেন জানি না, আত্মমর্যাদা হারিয়ে একজন মানুষকে ধরে রাখার চেয়ে তাকে হারিয়ে নিজেকে বাঁচিয়ে রাখাটাই বেশি প্রয়োজন মনে হয়েছিল আমার। তাই ওদের বাড়ি থেকে বের হওয়ার আগে কাগজে সই করে চলে এসেছিলাম। একটু থেমে মৃদু স্বরে বলল, আর আজ রায়হানও সেই কাগজে সই করে পাঠিয়ে দিয়েছে। তাহলে এবার বলুন কীভাবে থাকবো আর তার স্ত্রী হয়ে? কথাগুলো শুনে সোহাগ নির্বাক হয়ে গেল। তার চোখে বিস্ময় বড় বড় হয়ে গেছে। সে কখনো কল্পনা করেনি নমির জীবনে এত বড় ঝড় বয়ে গেছে। আরও অবাক লাগছিল এই কারণে যে এত বড় একটা সম্পর্কের সমাপ্তির কথা বলতে গিয়ে নমির কণ্ঠে কোনো ঘৃণা নেই, প্রতিশোধ নেই, আছে শুধু সীমাহীন ক্লান্তি। নমি আবার বলল, তবে আমার ডিভোর্সের কথা আমি এখনও বাড়ির কাউকে বলিনি। আশা করব আপনিও গোপন রাখবেন। সোহাগ ধীরে জিজ্ঞেস করলো, কেন? ইচ্ছে হয়নি আমার। তাছাড়া আজ শেহজাদ আর আরহার বিয়ে। এত আনন্দের দিনে নিজের কষ্ট এনে কারো মুখের হাসি নষ্ট করতে চাই না। সময় হলে সবাইকে জানাবো, কিন্তু আজ না। আবারও নীরবতা। সোহাগ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ভিতরে যেন একই সঙ্গে দুটি সম্পূর্ণ ভিন্ন অনুভূতির জন্ম হলো। একদিকে বুকের ভেতর তীব্র ব্যথা, এই মেয়েটা যে সবসময় হাসি মুখে সবাইকে আগলে রাখে, সে এত বড় একটা কষ্ট একা বয়ে বেড়াচ্ছে। ভাবতে তার ভীষণ খারাপ লাগছিল। ইচ্ছে করছিল নমিকে একবার বলুক, আপনি একা নন। কিন্তু সে জানতো এই মুহূর্তে এমন কোনো কথা বলার অধিকার তার নেই। অন্যদিকে বুকের ভেতরে নিঃশব্দে লুকিয়ে রাখা নমির যে অনুভূতিটাকে সে কখনো প্রকাশ করার সাহস পায়নি, সেই অনুভূতিটা আজ হঠাৎ করে আলো দেখল। নমি আর অন্য কারো স্ত্রী নয়।
এই উপলব্ধিটা তার হৃদয়ের এক কোণে অচেনা এক আশার প্রদীপ জ্বালিয়ে দিল। কিন্তু সেই আশার সঙ্গে সঙ্গে তীব্র অপরাধবোধও গ্রাস করল তাকে। সে কিভাবে স্বস্তি পেতে পারে যখন সেই স্বস্তির পেছনে দাঁড়িয়ে আছে নমির জীবনের সবচেয়ে বড় ভাঙন? মুহূর্তে নিজের মনকেই ধমক দিল সোহাগ। না, এটা খুশি হওয়ার সময় নয়। আজ নমি তার ভালোবাসা হারিয়েছে, একটা সংসার হারিয়েছে, একটা স্বপ্ন হারিয়েছে। এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কোনো প্রেমিকা নয়, শুধু একজন ভাঙা নারী। সোহাগ ধীরে ধীরে গভীর একটা নিঃশ্বাস নিল। তারপর খুব আস্তে আন্তরিক কণ্ঠে বলল, মন খারাপ করো না। আল্লাহ কখনো কারো কাছ থেকে কিছু নিয়ে তাকে শূন্য করে রেখে দেন না। নিশ্চয় তোমার জন্য এর চেয়েও বেশি কিছু সুন্দর কিছু লিখে রেখেছেন। শুধু সেই সময়টার জন্য একটু ধৈর্য ধরুন, নিজেকে শক্ত করুন। মনে রেখো, তোমার সময়টা হয়তো দুর্বল, কিন্তু তুমি নয়। নমি মৃদু হাসলো। হাসিটা ছিল শান্ত, ক্লান্ত আর অসম্ভব নির্লিপ্ত। এরপর আর কেউ কোনো কথা বলল না। দোলনাটা হালকা বাতাসে ধীরে ধীরে দুলতে লাগলো। দুজনের বুকে জমে আছে অসংখ্য না বলা গল্প। একজন নিজের ভাঙা অতীতকে নীরবে বিদায় দিতে জানাচ্ছে, আর একজন নিজের জন্ম নেওয়া আশাটাকেও নীরবে লুকিয়ে রাখছে। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো প্রিয় মানুষের দুঃখের উপর নিজের সুখের ভিত্তি করে না। পূর্ণিমার আলো নিঃশব্দে এসে দুজনের মাঝখানে ছড়িয়ে রইল, যেন আকাশও তাদের নীরবতার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। রাত তখন প্রায় ৩টা। সারাদিনের দৌড়ঝাঁপ, বিয়ের আনুষ্ঠানিকতা, আত্মীয় স্বজনদের কোলাহল, আর তার উপর রাতভর অদ্ভুত সব ঘটনার ভয়। সব মিলিয়ে আরহা শেহজাদ দুজনের শরীর ও মন ছিল ভীষণ ক্লান্ত। অবশেষে চারপাশ যখন নীরব হয়ে এলো, তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিল তারা। নিজে ফ্রেশ হয়ে এসে ট্রাউজার পরে খালি শরীরে বিছানার এক কোণে বসে আছে শেহজাদ। সামনের ল্যাপটপের স্ক্রিনে ভেসে আসছে আরহার সুন্দর হাস্যোজ্জ্বল একটা ছবি। আজ বিয়ের সময় শিহাব আর জাওয়াদ মিলে বিয়ের স্মৃতি ধরে রাখতে কতগুলো ভিডিও করেছিল। ল্যাপটপ খুলে সে সবই দেখতে লাগলো শেহজাদ। বিয়ের প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরার ফ্রেমে জীবন্ত হয়ে উঠেছে। কখনো আরহার লাজুক হাসি, কখনো পরিবারের উচ্ছ্বাস, কখনো আবার বন্ধুদের দুষ্টুমি। ভিডিও দেখতে দেখতে অজান্তেই শেহজাদের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো আরহা। সদ্য গোসল সেরে আসা মেয়েটার সারা শরীরে যেন এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়ে আছে। ভেজা চুলের ডগা থেকে টুপটাপ পানি পড়ছে। পরনে মেরুন রঙের হালকা শাড়ি, আর সে আয়নার সামনে দাঁড়িয়ে ধীর হাতে তোয়ালে দিয়ে চুল মুছছে। কোনো সাজগোজ নেই, তবু এই সরল সৌন্দর্যটুকুই যেন চোখ ফেরাতে দিচ্ছিল না শেহজাদকে। ল্যাপটপের ভিডিওর পর্দা থেকে শেহজাদের দৃষ্টি ধীরে ধীরে সরে এসে আটকে গেল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার ওপর। কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে রইল সে। কিন্তু কি একটা মনে হতেই মুহূর্তের মধ্যে ল্যাপটপের পর্দাটা বন্ধ করে নিঃশব্দে উঠে দাঁড়ালো সে। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে আরহার পেছনে দাঁড়ালো শেহজাদ। আরহা তখনও নিজের জগতে ব্যস্ত, বুঝতেই পারেনি ঠিক কখন পেছনে এসে দাঁড়িয়েছে শেহজাদ। আরহার এমন বেখেয়ালি কাণ্ড দেখে ঠোঁটের কোণে দুষ্টু একখানি হাসি ফুটে উঠল শেহজাদের। পর মুহূর্তে কোনো রকম পূর্বাভাস না দিয়ে সেই শাড়ির আঁচলে আড়াল দিয়ে আলতো অথচ দৃঢ়ভাবে আরহার সরুর কোমরটা জড়িয়ে ধরল। একটানে নিজের উষ্ণ বাহুবন্ধনে আবদ্ধ করে নিল তাকে। হঠাৎই শক্ত উষ্ণ দুটো হাতের অপ্রত্যাশিত স্পর্শে অপ্রস্তুত হয়ে কেঁপে উঠল আরহা। বিস্ময়ে বড় বড় হয়ে গেল তার চোখ, যেন মুহূর্তের জন্য সমস্ত চিন্তা ভাবনা থমকে গেছে। বুকের ভেতরটা অদ্ভুত ছন্দে ধুকপুক করে উঠল, আর নিঃশ্বাসটাও কেমন যেন আটকে এলো। এত আকস্মিক সান্নিধ্যের জন্য সে একেবারে প্রস্তুত ছিল না। শেহজাদ সেদিকে একবারও তাকালো না, বরং আলতো টানে আরহাকে আরও একটু নিজের দিকে টেনে নিল। দুজনের মাঝখানে সামান্য দূরত্বটুকুই যেন মুহূর্তে মিলিয়ে গেল। আরহার নরম পিঠ এসে ঠেকল শেহজাদের প্রশস্ত উষ্ণ বুকে। সেই নিরাপদ উষ্ণতায় মেয়েটার বুকের ভেতরটায় অদ্ভুত এক ছন্দে কেঁপে উঠল, আর চারপাশের নিস্তব্ধতাও যেন আরও গভীর হয়ে নেমে এলো। ড্রেসিং টেবিলের আয়নার পাশাপাশি ভেসে উঠল তাদের দুজনের প্রতিচ্ছবি। একজনের বাহুবন্ধনে অন্যজন নিঃশব্দে আবদ্ধ। কোনো কথা নেই, কোনো তাড়াহুড়ো নেই, তবু সেই নীরবতার ভেতর দিয়েই যেন একে অপরের হৃদয়ের সব কথা পৌঁছে যাচ্ছিল। মুহূর্তটা এতটাই শান্ত, এতটাই আপন ছিল যে সময় যেন কয়েক নিঃশ্বাসের জন্য থমকে দাঁড়িয়েছিল। শেহজাদ কোনো কথা বলল না, চোখ দুটো আস্তে করে বন্ধ করে শুধু অনুভব করলো নিজের বুকে জড়িয়ে থাকা মেয়েটার উষ্ণ উপস্থিতি। সারাদিনের ক্লান্তি, অস্থিরতা আর দুশ্চিন্তাগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার মনে হলো দীর্ঘ এক যুদ্ধের পর অবশেষে সে নিজের সবচেয়ে নিরাপদ আশ্রয়টুকু খুঁজে পেয়েছে। আরহাও আর নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো না,
প্রথম বিস্ময় কেটে যাওয়ার পর নিঃশব্দে দাঁড়িয়ে রইল। শেহজাদের বাহুবন্ধনের দৃঢ়তা তাকে অস্বস্তি নয়, বরং এক অদ্ভুত নিশ্চিন্ততার অনুভূতি দিচ্ছিল। অজান্তে তার ঠোঁটের কোণে ফুটে উঠল লাজুক এক চিলতে হাসি। ঘরের জানালার ওপারে গভীর রাত নিশ্চুপ হয়ে আছে। দূরে কোথাও ঝিঝি পোকার ক্ষীণ ডাক ছাড়া চারপাশে আর কোনো শব্দ নেই। সেই নিস্তব্ধতার মাঝে দুজন মানুষের নীরব সান্নিধ্য যেন হাজারটা উচ্চারিত বাক্যের চেয়েও বেশি অর্থ বহন করছিল। কিছুক্ষণ পর শেহজাদ ধীরে ধীরে মাথাটা সামান্য ঝুঁকিয়ে আনলো। সদ্য ধোয়া ভেজা চুলের কাছাকাছি এসে গভীর একটা নিঃশ্বাস নিল সে। শ্যাম্পুর হালকা সুবাসের সঙ্গে মিশে থাকা আরহার নিজস্ব মিষ্টি গন্ধ মুহূর্তেই তার মনটা ভরে দিল। অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে পড়ল বুকের ভেতর। আবুর কাছে একবার শুনেছিলাম পৃথিবীর সবচেয়ে দামি পারফিউমের ঘ্রাণও নাকি নিজের অর্ধাঙ্গিনীর সদ্য শ্যাম্পু করা চুলের সুবাসের কাছে হার মেনে যায়। তখন কথাটা শুনে মনে হয়েছিল আম্মুকে একটু বেশি ভালোবাসে, তাই হয়তো বাড়িয়ে বলছে আব্বু। একটু বিশ্বাস হয়নি তখন। কথাগুলো বলতে বলতে শেহজাদ আর একটু ঝুঁকে এলো। চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল। তারপর মৃদু হেসে ফিসফিস করে বলল, কিন্তু আজ বুঝতে পারছি আব্বু একটু বাড়িয়ে বলেনি। সত্যি এই গন্ধের কাছে পৃথিবীর সব সুগন্ধি যেন ম্লান হয়ে যায়। উফ পেঙ্গুইন, উফ! তোর এই ঘ্রাণ মাতাল করে দিচ্ছে আমায়। এই গোছানো আমিটাকে কেমন যেন এলোমেলো করে দিচ্ছে। কথা শেষ করে গভীর মমতায় আরহার কানের পেছনে আলতো করে একটুখানি চুম্বন এঁকে দিল সে। পরক্ষণে তার উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল আরহার কান আর গলার পাশে। মুহূর্তের মধ্যে আরহার সমস্ত শরীরে যেন অচেনা এক শিহরণ বয়ে গেল। এমন অনুভূতির সঙ্গে তার আগে কখনো পরিচয় হয়নি। বুকের ভেতরটা অদ্ভুত ছন্দে কেঁপে উঠল। হৃদস্পন্দন এত দ্রুত গেল যে মনে হচ্ছিল তার প্রতিটি ধুকধুক শব্দ বুঝিয়ে শাহজাদের বুকেও পৌঁছে যাচ্ছে। আজ ছিল তাদের জীবনের প্রথম রাত, দাম্পত্যের প্রথম অধ্যায়। এতদিন শাহজাদের দিকে যতবার তাকিয়েছে ততবারই নিজের বুকের গভীরে লুকিয়ে রেখেছে না বলা অনুভূতিগুলো। ভালোবেসেও ভালোবাসার কথা বলা হয়নি, ছুটে চেয়েও দূরত্বের সীমারেখা কখনো অতিক্রম করেনি। কিন্তু আজ সব কিছু বদলে গেছে। আজ এই মানুষটাই তার বৈধ জীবনসঙ্গিনী, তার নিজের মানুষ। তবু মনের সংকোচ কি এত সহজে মুছে যায়? ভালোবাসার মানুষটির এত কাছাকাছি এসে তার স্নেহ মাখা সংস্পর্শে আরহার ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে উঠল। বুকের ভেতর হৃদস্পন্দন ছুটতে লাগলো অচেনা এক ছন্দে। লজ্জা, আনন্দ, সংকোচ আর অজানা এক শিহরণ মিলে তাকে একেবারে দিশেহারা করে দিল। সেই নতুন অনুভূতির ভার আর সামলাতে পারল না সে। হঠাৎই এক ঝটকায় শাহজাদের বাহুবন্ধন থেকে নিজেকে সরিয়ে নিল। কয়েক কদম দূরে গিয়ে দাঁড়ালো, যেন একটু দূরত্ব না রাখলে নিজের অস্থির হৃদয়টাকে আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। দু হাতে আঁচলটা বুকের কাছে শক্ত করে চেপে ধরল সে। বড় বড় চোখে তাকিয়ে রইল শাহজাদের দিকে। লজ্জায় গাল দুটো রক্তিম হয়ে উঠেছে, দ্রুত ওঠানামা করছে বুক। চোখ তুলে তাকাতে চাইলেও বারবার দৃষ্টি নুয়ে আসছে। আরহার এমন আচরণে প্রথমে খানিকটা বিস্মিত হয়ে গেল শেহজাদ। ভ্রু সামান্য কুঁচকে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কিন্তু পরক্ষণে সব বুঝে ফেলল সে। আরহার লজ্জায় রাঙা মুখ, কাঁপা নিঃশ্বাস আর অপ্রস্তুত ভঙ্গি বলে দিচ্ছিল সে ভয় পায়নি, বরং নতুন এক সম্পর্কে অচেনা অনুভূতিতে নিজেকে সামলে উঠতে পারছে না। মুহূর্তের মধ্যে শেহজাদের ঠোঁটের কোণে ফুটে উঠল এক শান্ত মুগ্ধ হাসি। আরহার লজ্জারাঙা মুখটা দেখার লোভ যেন কিছুতেই সামলাতে পারছিল না সে। তাই ধীরে নিশ্চিন্ত ভঙ্গিতে এক পা এগিয়ে এলো। আরহা যেন সেই মুহূর্তটার জন্য প্রস্তুত ছিল। শেহজাদের পায়ের শব্দ কানে যেতেই তড়িঘড়ি করে সেও এক পা পিছিয়ে গেল। দৃশ্যটা দেখে শেহজাদ হেসে বলল, কী ব্যাপার পেঙ্গুইন? আমাকে দেখে পালানোর প্রস্তুতি নিচ্ছিস নাকি? আরহা কোনো উত্তর দিল না, শুধু বড় বড় চোখে তার দিকে তাকিয়ে রইল। মুখে জোর করে গভীর ভাব ধরে রাখার চেষ্টা করলেও চোখ দুটো বারবার তার মনের অস্থিরতার কথা ফাঁস করে দিচ্ছিল। শেহজাদ আবারও এক পা সামনে বাড়ালো। আরহা অপ্রস্তুত ভঙ্গিতে আরেক পা পিছিয়ে গেল। মুহূর্তের মধ্যে যেন তাদের মাঝে শুরু হয়ে গেল এক নীরব খুনসুটি। একজন ধীরস্থির ভঙ্গিতে এগিয়ে আসছে, আর অন্যজন লজ্জা, সংকোচ আর অচেনা অনুভূতির ভারে ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তবে সে পিছিয়ে যাওয়ার মাঝে ছিল না কোনো ভয়, ছিল শুধু নিজের দ্রুত ছুটে চলা হৃদয়টাকে সামলে নেওয়ার ব্যর্থ চেষ্টা। কিন্তু এই ছোট্ট খেলায় মগ্ন হয়ে চারপাশের দিকে আর খেয়ালই রইল না আরহার। অজান্তেই পেছাতে পেছাতে সে বুকশেলফের একেবারে কাছে চলে এলো। আর মাত্র এক কদম পিছালে একটা বিপত্তি ঘটতে পারে। আরহা আবারও এক পা পিছাতে নিতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে শেহজাদের চোখ গিয়ে পড়ল তার পেছনে থাকা বুকশেলফটার দিকে। এক নিমেষে মুখের দুষ্ট হাসিটা মিলিয়ে গেল। সে তড়িঘড়ি করে বলে উঠল, পেঙ্গুইন সাবধানে!
কিন্তু সতর্কবাণীটা শেষ হওয়ার আগেই বিপত্তি ঘটে গেল। ভারসাম্য রক্ষা করতে গিয়ে আরহার হাত অসাবধানতাবশত বুকশেলফে লেগে গেল। সঙ্গে সঙ্গে পরিপাটি করে সাজিয়ে রাখা কয়েকটি বই কেঁপে উঠে একে একে মেঝেতে আছড়ে পড়তে লাগলো। গভীর রাতের নিস্তব্ধতা মুহূর্তে সেই শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। আতঙ্কে চমকে উঠল আরহা। মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলোর দিকে তাকিয়ে তার মুখটা এমন অসহায় হয়ে উঠল যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটাই বুঝি সেই করে ফেলেছে। ঠোঁট কাঁপতে কাঁপতে কোনো মতে বলল, আমি ইচ্ছে করে করি কি। বাকিটুকু আর উচ্চারণ করতে পারল না সে। অপ্রস্তুত হয়ে সে আবারও এক পা পিছিয়ে গেল, আর ঠিক তখনই পায়ের গোড়ালি গিয়ে আটকে গেল বুকশেলফের নিচে কাঠের ফ্রেমে। মুহূর্তের মধ্যে শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে গেলেতে নিল আরহা। ঠিক কিন্তু ততক্ষণাৎ বিদ্যুতের গতিতে হাত বাড়িয়ে দিল শেহজাদ। তার শক্ত প্রশস্ত হাত দৃঢ়ভাবে চেপে ধরল আরহার বা হাতের কবজি। বিস্ময়ে ধীরে ধীরে চোখ তুলে তাকালো আরহা। এতটা কাছ থেকে শেহজাদকে আগে কখনো দেখা হয়নি তার। তীক্ষ্ণ অথচ শান্ত দৃষ্টি, ঠোঁটের কোণে মৃদু হাসি, আর বুকের ভেতর থেকে ভেসে আসা হৃদস্পন্দনের শব্দ, সবকিছু মিলিয়ে মুহূর্তটা যেন অবাস্তব সুন্দর লাগছিল। সেই পরিচিত উষ্ণতায় কয়েক সেকেন্ড আগের আতঙ্ক ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। এলোমেলো শ্বাসগুলোও ক্রমে স্বাভাবিক হয়ে এলো। শেহজাদও কিছুক্ষণ কোনো কথা বলল না, শুধু গভীর মমতায় তাকিয়ে রইল আরহার ভয়ার্ত লজ্জারাঙা মুখটার দিকে। নিশ্চিত হয়ে নিল মেয়েটা কোথাও আঘাত পায়নি। তারপর নিচে ছড়িয়ে থাকা বইগুলোর দিকে একবার তাকিয়ে আরহার চোখে চোখ রেখে ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে বলল, নিজে পালাবি ভালো কথা, কিন্তু বইগুলো দোষটা কী ছিল পেঙ্গুইন? বেচারাদের এভাবে আছাড় মারলি। এখন যদি অভিশাপ দিয়ে বলে, আল্লাহ এই মেয়েটা একসাথে টুইন বেবি দিও, তখন কি হবে? কথাটা শুনে আরহার গাল দুটো আরও লাল হয়ে উঠল। লজ্জায় চোখ নামিয়ে ফেলল সে। নিজের অজান্তেই এখনও সে হাসাদের বুকের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। সেটা বুঝতে পেরে সংকোচ যেন আরও বেড়ে গেল। তবু আশ্চর্য, সরে যেতে ইচ্ছে করল না আর। এই শক্ত বাহুবন্ধনের ভেতরে নিজেকে অদ্ভুত রকম নিরাপদ মনে হচ্ছে। নিজের অজান্তেই শরীরটা হালকা কেঁপে উঠল। ওর এমন কাঁপুনি দেখে ভ্রু কুঁচকে ফেলল শেহজাদ। প্রথমে ভেবেছিল মেয়েটা হয়তো লজ্জা পাচ্ছে, কিন্তু কাঁপুনিটা ক্রমে বাড়তে দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল। ভ্রু কুঁচকে উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে পেঙ্গুইন? দুই হাত দিয়ে আলতো করে আরহার গাল দুটো ধরে তার মুখটা একটু উপরে তুলল সে। শীত করছে তোর? জ্বর এসেছে নাকি রে? কথাটা বলে একবার কপালে একবার গালে হাত ছুঁয়ে দেখল। না, শরীর তো একদম ঠান্ডা, জ্বরের কোনো লক্ষণই নেই। তাহলে এমন কাঁপছে কেন মেয়েটা? শেহজাদের কপালের ভাঁজ আরও গভীর হয়ে উঠল। কিরে, কিছু বলছিস না কেন? আরহা শুধু নিচের দিকে তাকিয়ে রইল। ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শেহজাদ আবারও নরম স্বরে জিজ্ঞেস করলো, বল না কি হয়েছে? শীত করছে তোর? শরীর খারাপ লাগছে? আরহা ধীরে ধীরে মাথা নাড়ল। হুম। তাহলে এভাবে কাঁপছিস কেন? কি সমস্যা হচ্ছে বল না আমায়। প্রশ্নটা শুনে আরহার বুকের ভেতরটা আবারও ধক করে উঠল। কি বলবে সে? যে মানুষটাকে এতদিন দূর থেকে ভালোবেসেছে, যার ছোঁয়ার স্বপ্ন অসংখ্যবার দেখেছে, আজ সেই মানুষটার এতটুকু সান্নিধ্যে নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। এটা কি বলবে? এ কথা কি মুখে বলা যায়? লজ্জাদার চোখ দুটো আরও নিচে হয়ে গেল। এদিকে আরহার উত্তর না পেয়ে বোকার মতো তাকিয়ে রইল শেহজাদ। কিছুক্ষণ এভাবে থাকার পর তার মুখের দিকে তাকিয়ে থেকে হালকা গলায় বলল, আমার স্পর্শ কি খারাপ লাগছে তোর? প্রশ্নটা শুনে আরহা তড়িঘড়ি মাথা নাড়ল। হুম। শেহজাদের দুশ্চিন্তা যেন আরও বেড়ে গেল। তাহলে কারণটা কি? একটু থেমে খুব আস্তে করে বলল, নাকি আমাকে এখনও তোর পরপুরুষ মনে হচ্ছে? আরহা বিস্ময়ে মুখ তুলে তাকালো। শেহজাদের চোখে তখন দুষ্টুমি নয়, বরং একরাশ কোমল অভিমান। যদি মনে হয় তাকে, তাহলে একবার চোখ তুলে ভালো করে তাকা না বেব। দেখ, আমি কোনো পরপুরুষ নই, তোর 3 কবুলে বিয়ে করা বর আমি। প্লিজ একবার দেখ। আরহার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আস্তে করে মাথা নেড়ে বলল, এভাবে বলছো কেন? জানি তো তুমি আমার ক্যাপ্টেন, ব্যক্তিগত ক্যাপ্টেন তুমি। আরহার কথা শুনে শেহজাদ ইচ্ছে করে মুখটা গভীর করে বলল, বলবো না বলছিস? কিন্তু না বলেও তো থাকতে পারছি না। এখন বলছিস আমি তোর ক্যাপ্টেন, আবার কিভাবে কাঁপছিস? ক্যাপ্টেনের বউ যদি নিজেকে ক্যাপ্টেনকে দেখেই এভাবে কাঁপে, তাহলে মানুষ দেখলে কী ভাবে বলতো? ঠোঁট টিপে নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বলল শেহজাদ। তা দেখে আরহা অবাক হয়ে তাকিয়ে রইল। কে আসবে এখানে? কে দেখবে আমাদের? পারমিশন ছাড়া যে কারো ঘরে ঢুকতে নেই, এটা কি লোকে জানে না? শেহজাদ এবার আরহার কথাতেই মৃদু হেসে বলল, তুই হয়তো ভুলে গেছিস দেয়ালেরও কান আছে, আর তুই যেভাবে কাঁপছিস তাতে করে ভূমিকম্প হতে বাধ্য।
পরে সবাই যখন জানবে তখন কি ভাববে জানিস? কি ভাববে? সবাই ভাবে দরজার আড়ালে বুঝি আমি আমার বউটার উপর খুব অত্যাচার করি, তাই আমাকে দেখলে তুই এমন ভয়ে কাঁপতে শুরু করিস। কথাটা শেষ করে শেহজাদ এমন একটা মুখ করলো যেন নিজের ভবিষ্যৎ নিয়ে সত্যি সত্যি ভীষণ দুশ্চিন্তায় পড়ে আছে। আর সেই নাটকীয় অভিব্যক্তি দেখে বিস্ময়ে বড় বড় হয়ে গেল আর হাত চোখ। কয়েক সেকেন্ড গম্ভীর মুখে তাকিয়ে থাকার পর আর নিজের অভিনয় ধরে রাখতে পারল না শেহজাদ। ঠোঁটের করে জমে থাকা হাসিটা মুহূর্তে ছড়িয়ে পড়ল পুরো মুখে। নিচু স্বরে হেসে উঠতে আর হা বুঝে গেল এতক্ষণ সে ইচ্ছে করে ওকে খেপাচ্ছিল। মুহূর্তে আরহার বিস্মিত মুখটাও ধীরে ধীরে নরম হয়ে এলো। লজ্জা আর স্বস্তি মিশে ঠোঁটের কোণে ফুটে উঠল ছোট্ট মিষ্টি একটুখানি হাসি। সেই হাসিটাই যেন শেহজাদের বুকের ওপর থেকে অদৃশ্য এক বিশাল ভার নামিয়ে দিল। এতক্ষণে সে নিশ্চিত হলো মেয়েটা ভয় পায়নি, বরং নতুন এক সম্পর্ক, বহুদিনের লুকিয়ে রাখা ভালোবাসা আর হঠাৎ করে কাছের মানুষটাকে নিজের করে পাওয়ার অচেনা অনুভূতিটুকুই তাকে এমন অস্থির করে তুলেছে। বিষয়টা বুঝতে শেহজাদের চোখে মুখে নেমে এলো গভীর এক প্রশান্তি। ঠোঁটের কোণে ফুটে উঠল তৃপ্ত মুগ্ধ এক হাসি। শেহজাদ আর কোনো কথা বাড়ালো না। ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটিয়ে ধীরে ধীরে এক হাত আরহার হাঁটুর নিচে, আরেক হাত তার পিঠের নিচে গড়িয়ে দিল। পর মুহূর্তে অনায়াস ভঙ্গিতে কোলে তুলে নিল আরহাকে। সবকিছু এতটাই আকস্মিকভাবে ঘটল যে বিস্ময়ে চমকে উঠল আরহা, কিন্তু কিছু বলল না। স্বভাবতই দু হাতে শক্ত করে শেহজাদের কাঁধ জড়িয়ে ধরল সে। মুহূর্তের জন্য বুকের ভেতরটা কেঁপে উঠলেও পরক্ষণে সেই পরিচিত বাহুবন্ধনে নিজেকে অদ্ভুত নিরাপদ মনে হলো। আরহাকে কোলে নিয়ে ধীর স্থির পায়ে ফুলে সাজানো বিছানার দিকে এগিয়ে গেল শেহজাদ। কিছুক্ষণ আগে সে ছোট্ট বিশৃঙ্খলার কোনো চিহ্ন আর নেই। শিউলি আর অন্যরা সবকিছু আবার সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। সাদা, লাল আর গোলাপি ফুলে সাজানো বিছানাটা রজনীগন্ধার মিষ্টি সুবাসে ভরে আছে। জানালার ফাঁক গলে আসা নরম চাঁদের আলো ফুলের পাপড়িগুলোর ওপর পড়ে পুরো ঘরটাকে স্বপ্নের মতো আবেশে মুড়ে রেখেছে। বিছানার কাছে পৌঁছে শেহজাদ অত্যন্ত যত্নে আরহাকে বিছানার উপর শুয়ে দিল। আরহাকে বিছানায় আলতো করে শুয়ে দিয়ে শেহজাদ এক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে নিজেও ধীরে ধীরে ঝুঁকে এসে আরহার ওপর শুয়ে পড়ল। নিজের সমস্ত ওজন আরহার ওপর না দিয়ে দু হাতের ভর বিছানায় রেখে এমনভাবে তাকে আগলে রইল যেন দুজনের মাঝখানে আর কোনো দূরত্ব অবশিষ্ট নেই। শেহজাদের এতটা কাছাকাছি আসতে আরহার বুকের ভেতরটা আবারও অদ্ভুত ছন্দে কেঁপে উঠল। শেহজাদের প্রশস্ত বুক, বলিষ্ঠ বাহু আর দীর্ঘদেহের ছায়া নিজেকে আরও ছোট্ট মনে হচ্ছিল তার, যেন বিশাল এক বটগাছের নিচে আশ্রয় পাওয়া কোমল এক চারাগাছ আরহা। লজ্জার চোখ তুলে তাকানোর সাহসও হচ্ছিল না। বুকটা দ্রুত ওঠানামা করছে। নিজের হৃদস্পন্দনের শব্দ যেন নিজের কানে স্পষ্ট শুনতে পেল সে। কোনো মতে নিজেকে সামলানোর চেষ্টা করে ফিসফিস করে বলল, এত কাছে আসছো কেন ক্যাপ্টেন? অভিযোগের চেয়ে প্রশ্নটার ভেতরে ছিল অনেক বেশি সংকোচ আর অচেনা লজ্জা। শেহজাদ ওর মুখের দিকে তাকিয়ে মুচকে হাসলো। কাছে না এলে কিভাবে হবে রে? তুই একটা হলুদের কৌটো তো আছিস, কিন্তু লবণের কৌটো লাগবে না? তুই তো সেদিন মেসেজে বললি প্রেগনেন্ট। কথাটা শুনে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে ফেলল আরহা। কি নির্লজ্জ মানুষ! সেদিনের সামান্য একটা ডেয়ার এখনো ধরে আছে। কি রে, কি হলো? আরহা কিছু বলতে চাইল, ঠোঁট দুটো সামান্য নড়ল, কিন্তু শব্দ হয়ে ওঠার আগেই শেহজাদ ধীরে ধীরে আরও একটু ঝুঁকে এলো। এরপর কোনো রকম পূর্বাভাস ছাড়াই সে হুট করে আরহার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। মুহূর্তটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে আরহা সম্পূর্ণ বিস্ময়ে স্থির হয়ে গেল। চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল। কি করবে, কি বলবে কিছু যেন বুঝে উঠতে পারল না। শুধু অস্ফুট এক নিঃশ্বাস বেরিয়ে এলো তার কণ্ঠ থেকে। সময় যেন থমকে দাঁড়ালো। চারপাশের সমস্ত শব্দ মিলিয়ে গিয়ে শুধু দুজনের দ্রুত হয়ে ওঠা হৃদস্পন্দন আর নীরব নিঃশ্বাসে ওঠানামায় অনুভূত করা যাচ্ছিল। এভাবে কতক্ষণ কেটে গেল জানা নেই শেহজাদের, কিন্তু কিছুক্ষণ পর শেহজাদ টের পেল আরহা শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে। সঙ্গে সঙ্গে সে আর এক মুহূর্ত দেরি করল না। গভীর যত্নে ধীরে ধীরে সরে এসে মুক্ত করে দিল আরহাকে। মুক্ত হতে আরহা গভীর শ্বাস নিতে লাগলো। শেহজাদের এমন কাণ্ডে মনে হচ্ছিল এতক্ষণ যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল সে। গাল দুটো টকটকে লাল, চোখে মুখে লজ্জা, বিস্ময় আর অদ্ভুত এক নতুন অনুভূতির চাপ। বুকের ভেতরটা এখনও দ্রুত কাঁপছে। ভয় নয়, বরং জীবনের প্রথম বৈধ ভালোবাসার স্পর্শ তাকে একেবারে অস্থির করে দিয়েছে। আরহা সেই অবস্থা থেকে শেহজাদের ঠোঁটের কোণে দুষ্ট একটা হাসি ফুটে উঠল। মুচকি হেসে বলল, জানেমান, এভাবে হাঁপাচ্ছিস কেন? আরহা লজ্জায় চোখ রাঙানোর চেষ্টা করলো। যদিও সেই রাগের মাঝেও সংকোচ স্পষ্ট, তবু মুখ ফিরিয়ে ফিসফিস করে বলল, অসভ্য তুমি, খুবই অস্বস্তিকর একজন মানুষ। কে? আমি অস্বস্তিকর মানুষ? ঠিক আছে, থাক তাহলে আমি গেলাম।
কথাটা বলে সত্যি আরহাকে ছেড়ে উঠতে নিল শেহজাদ, কিন্তু পর মুহূর্তে হুট করে আরহার গলায় মুখ ডুবিয়ে দিল সে। সবকিছু এত দ্রুত ঘটলো যে আরহা যেন মুহূর্তের জন্য ভাবার শক্তিটুকু হারিয়ে ফেলল। চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে আছে, ঠোঁট সামান্য ফাঁক, শ্বাস প্রশ্বাস অনিয়মিত। মনে হচ্ছিল কেউ যেন তাকে এক নিমেষে স্থির করে দিয়েছে। লজ্জা তার গাল টকটকে লাল হয়ে উঠেছে, অথচ হাত দুটো এখনও শেহজাদের বুকে রাখা। এভাবে আরও কিছুক্ষণ কেটে যাওয়ার পর ধীরে ধীরে মুখ তুলে আরহার দিকে তাকালো শেহজাদ। সেই দৃষ্টিতে ছিল না কোনো তাড়া, ছিল না কোনো তাপি তাওয়া, শুধু অফুরন্ত ভালোবাসা আর একরাশ অপেক্ষা। সে আলতো করে আরহার কানের পাশে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে খুব নিচু স্বরে ডাকল, পেঙ্গুইন। আরহা কাপা কণ্ঠে ছোট্ট করে বলল। শেহজাদ মৃদু হেসে আরহার কপালে নিজের কপাল ঠেকিয়ে দিল। দেখ, আজ থেকে তুই শুধু আমার স্ত্রী নস, তুই আমার সবচেয়ে আপন মানুষ। তাই তোর ইচ্ছার বাইরে আমি কখনো এক পাও এগোবো না। তবে যদি জিজ্ঞেস করিস এতক্ষণ যা করলাম তাতে তোর অনুমতি ছিল না, তবুও কেন? তাহলে বলবো সেই প্রশ্নের উত্তর নেই আমার কাছে। শুধু এতটুকু জানি, তুই মানুষটা পুরোটাই আমার, এই ক্যাপ্টেন শেহজাদ মির্জার। কয়েক মুহূর্ত থেমে আবার ফিসফিস করে বলল, তবে এখন আর কিছুতে এগোবো না আমি। তবে তুই যদি চাস আমাদের নতুন জীবনটা আজ সত্যি সত্যি শুরু করতে পারি। তোকে উত্তর দিতে হবে না, শুধু তোর ইচ্ছে থাকলে আমাকে জড়িয়ে ধর, আর না থাকলে চুপ করে থাক। কথাগুলো শুনে আরহার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। লজ্জায় চোখ ভিজে এলো তার, ঠোঁট কাঁপলো, কিন্তু কোনো শব্দ বেরোলো না। সে সত্যিই শেহজাদের বলে দেওয়া প্রথম রাস্তায় পা বাড়ালো। উত্তর দেওয়ার বদলে ধীরে ধীরে দুহাত তুলে শেহজাদের গলা জড়িয়ে ধরল। নিজের সমস্ত সংকোচ ভেঙে মুখ লুকিয়ে দিল শেহজাদের প্রশস্ত বুকে। সেই নিঃশব্দ আলিঙ্গনের ভিতরেই ছিল সমস্ত উত্তর, বিশ্বাসের, ভালোবাসার আর নিজের মানুষটির হাত ধরে নতুন জীবনে পা রাখার। শেহজাদের ঠোঁটের কোণে এক শান্ত এক টুকরো হাসি ফুটে উঠল। সে আলতো করে আরহাকে আরও একটু আগলে নিল, যেন পৃথিবীর সমস্ত সুখ তার এই ছোট্ট বাহুবন্ধনের মধ্যে আটকে আছে। বাইরে তখন গভীর রাত, জানালার ফাঁক গলে চাঁদের আলো নিঃশব্দে ঘরের ভেতরে ছড়িয়ে পড়েছে। ফুলের মিষ্টি সুবাসে ভরে থাকা সেই বাসর ঘরে দুটি হৃদয় নীরবে একে অপরের কাছে তাদের অঙ্গীকার নবায়ন করলো। এরপর রাত আরও গভীর হলো, আর তাদের ভালোবাসার সেই একান্ত মুহূর্তগুলো রয়ে গেল শুধু তাদের দুজনের, আর চার দেয়ালের নীরবতা আর চাঁদের আলোকে নীরব সাক্ষী রেখে। বাসর স্পেশাল পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।